আসসালামু আলাইকুম। ট্রাই টু ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ক্রিটিসিজমের ইন্ট্রোডাকশন টু কালচার এন্ড ইম্পেরিয়ালিজম এই পার্টটি পড়ছি। এটি এডওয়ার্ড ওয়াদি সাইদের লেখা। এই পার্টের মধ্যে এডওয়ার্ড ওয়াদি সাইদ তিনি সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ দুইটা কিভাবে একসাথে বেড়ে ওঠে এবং একটা আরেকটাকে পরিপূরক হিসেবে কাজ করে এটা তিনি এখানে তুলে ধরেছেন। এবং পৃথিবীর যে সকল পরাশক্তি বা সাম্রাজ্যবাদী দেশ রয়েছে তারা কিভাবে তাদের সাম্রাজ্য ছড়িয়ে দেওয়ার সাথে সাথে তাদের সংস্কৃতিকেও ছড়িয়ে দেয় এবং সংস্কৃতির মাধ্যমে কিভাবে সাম্রাজ্যবাদকে সাপোর্ট করে এটাই তিনি এখানে সমালোচনা করেছেন। ওকে, তো এই পার্টটি পড়ার জন্য আমাদেরকে প্রথমে লেখক সম্পর্কে জানতে হবে, কারণ তার লেখকের সাথে জীবনের সাথে এই পার্টের অনেক সম্পর্ক রয়েছে। লেখক হচ্ছেন এডওয়ার্ড ওয়াদি সাইদ। আমরা সাইদ মনে করে এটা মনে আসবে যে সে হয়তো একজন মুসলমান, কিন্তু তিনি ছিলেন ধর্মে একজন খ্রিস্টান, কিন্তু তার জন্ম হয়েছিল ফিলিস্তিনি খ্রিস্টান। পরে তিনি আমেরিকায় চলে যান। ওকে, তো এডওয়ার্ড সাইদ তার জন্ম হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু 1935 সালে জন্ম হওয়ার পরে কিছুদিন পরে তারা মিশরে চলে যান। সেখানে যেহেতু ইহুদিদের চাপ বাড়ছিল, ইহুদিরা ফিলিস্তিন দখল করা শুরু করেছিল, তখন মিশরে তারা চলে যান। এবং 1948 সালে যখন ইহুদি রাষ্ট্র গঠন হয় ইসরায়েল, তখন ফিলিস্তিনের স্বাধীনতা কেড়ে নিয়ে যায় তারা। তখন ইসরায়েল দখলদার বাহিনী তারা বলেছিল যে যে সকল ফিলিস্তিনি যুদ্ধের সময় এমন কোন দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল যে দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, তারা কখনোই আর ফিলিস্তিনে অথবা তাদের দখল করা ইসরায়েলে আর ফিরতে পারবে না। তখন হচ্ছে ওয়াদি সাইদ তিনি যেহেতু মিশরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের সময় তার ফ্যামিলি সহ, এজন্য তিনি আর তার দেশ ফিলিস্তিনে ফিরতে পারেননি। এই হচ্ছে তার আরব জীবন। তিনি মিশরের অনেক পড়ালেখা করেন। মিশরে পড়ালেখা করার পরে তিনি চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায়, সেখানে তিনি পড়ালেখা করেন এবং সেখানেই তার জীবন। তিনি ভার্সিটির শিক্ষকও ছিলেন। তো তিনি হচ্ছেন একজন আমেরিকান যিনি সব সময় ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা, লেখালেখি সবকিছু করেছেন। তিনি ইসরায়েলের ঘোর সমালোচক ছিলেন, যেহেতু তার জীবনেই এটার এক্সপিরিয়েন্স রয়েছে, ইসরায়েলের দখলদারি চরিত্রের এক্সপিরিয়েন্স। এইগুলো তিনি তার বিভিন্ন বক্তৃতা, গ্রন্থ, লেখালেখির মধ্যে তুলে ধরেন। তার আরেকটা বই ছিল ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ, কিভাবে পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা খ্রিস্টান বিশ্ব তারা মুসলিমদেরকে কাভার আপ করে, মুসলিম ইসলামোফোবিয়া তাদের মধ্যে ছড়িয়ে দেয় ইউরোপ বা আমেরিকার দেশগুলো, সেটা তিনি সেখানে তুলে ধরেছেন। এখানে তারা ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ বলতে প্রাচ্যের আরব দেশগুলোকে বোঝাচ্ছে এবং স্পেসিফিক্যালি এখানে মুসলিম সম্প্রদায়কে বোঝাচ্ছে। ওকে, আমরা এখান থেকে আরো একটু জেনে নেই এডওয়ার্ড সাইদ সম্পর্কে। ইন্ট্রোডাকশন। এডওয়ার্ড ওয়াদি সাইদ ওয়াজ বোর্ন ইন জেরুজালেম, প্যালেস্টাইন, অ্যাটেন্ডেড স্কুলস দেয়ার এন্ড ইন কায়রো। তিনি সেখানে পড়ালেখা করেন, আবার সেখান থেকে চলে যাওয়ার পরে মিশরের কায়রোতে গিয়ে পড়ালেখা করেন। হি ওয়াজ ইন খ্রিস্টিয়ান এরা। হি রিসিভড হিজ বিএ ফ্রম প্রিন্সটন এন্ড হিজ এমএ এন্ড পিএইচডি ফ্রম হার্ভার্ড। তো তার উচ্চশিক্ষা হয়েছিল আমেরিকায়, যুক্তরাষ্ট্রে। হিজ ইউনিভার্সিটি প্রফেসর এট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন। He is the author of Orientalism, The Question of Palestine, Covering Islam, After the Last Sky, and Culture and Imperialism। এই বইগুলো তিনি লিখেছেন। এই সবগুলোই হচ্ছে ইহুদি যে দখলদারিত্ব রয়েছে ফিলিস্তিনে সেগুলোর বিরুদ্ধে লেখা, এবং মুসলিমদেরকে যে পশ্চিমা বিশ্বে কাভার আপ করা হয়, খারাপভাবে উপস্থাপন করা হয়, সেটার বিরোধিতা করে তিনি এগুলো লিখেছিলেন। He delivered his speech Culture and Imperialism at York University, Toronto, February 10, 1993। তো এরকম একটা বক্তৃতাও তিনি দিয়েছিলেন। যেহেতু আমাদের এটা হচ্ছে একটা বই, তার লেখা একটা গ্রন্থ, কিন্তু তিনি একটা বক্তৃতাও দিয়েছিলেন কালচার এন্ড ইম্পেরিয়ালিজম সম্পর্কে ইয়র্ক ভার্সিটিতে 1993 সালে। হি ওয়াজ এন ইনফ্লুয়েন্সিয়াল রাইটার। তিনি একজন প্রভাবশালী লেখক ছিলেন, স্পিকার এন্ড টিচার, বক্তা, শিক্ষক। 1950s he went to USA and studied at Princeton and Howard. His writings have been translated into 26 languages. 26টা ভাষায় তার লেখাগুলো ট্রান্সলেট হয়েছে। Orientalism is his most influential book, which presents the Western view of Islamic world. Orientalism এ তিনি পশ্চিমা বিশ্বের মুসলিমদেরকে কিভাবে তারা দেখায় নেগেটিভলি, সেটা তিনি এখানে তুলে ধরেছেন। It is limited to the Middle East only, but it covers the whole landscape occupied by 19th-20th century. তো যেহেতু এটা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য অথবা আরব দেশগুলো নিয়ে মূলত লেখা হয়েছিল, কিন্তু পুরো 19 এবং 20 শতকের মুসলিম বিশ্বকেই এটা প্রতিনিধিত্ব করে। He had been a teacher of literature and made critical literary analysis, as most writers' literary allusions are frequently found in his political works. Okay, তিনি একজন সাহিত্যের শিক্ষক ছিলেন এবং অনেক ক্রিটিক্যাল বা সমালোচনা গ্রন্থ তিনি রচনা করেন, সমালোচনা নিয়ে লেখালেখি করেন। He died on 25th September 2003.
তিনি একটা রোগে আক্রান্ত হয়ে ব্লাড ক্যান্সার হয়ে যায়, তারপরে মারা যান তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাইডস ভিউ অন কালচার এন্ড ইম্পেরিয়ালিজম। এখন হচ্ছে আমাদের পার্টে যে বিষয়গুলো সেটা আসছে। Culture imperialism is a lecture by Edward Said. It briefly surveys the formation of Western culture to show that the process itself was the result of imperialism. তার একটা বক্তব্য ছিল কালচার এন্ড ইম্পেরিয়ালিজম। তার বক্তব্যটার মধ্যে তিনি কি বলেছিলেন? It briefly surveys the formation of Western culture to show the process itself was a result of imperialism. তো ওয়েস্টার্ন কালচারগুলো গড়ে উঠেছিল যেগুলো ইম্পেরিয়ালিজমেরই একটা রেজাল্ট। পশ্চিমা যে সংস্কৃতি সেটা সাম্রাজ্যবাদের যে রাজনৈতিক ধারা রয়েছে, রাজনৈতিক ধারার একটা সাংস্কৃতিক রূপই হচ্ছে তাদের কালচার পশ্চিমা বিশ্বের। ইন ডিফাইনিং দ্য টু টার্মস হি সেজ দ্যাট কালচারের ব্যাখ্যা দিয়েছেন দ্য লার্নড অ্যাকুমুলেটেড এক্সপেরিয়েন্স অফ কমিউনিটিজ and it consists of socially transmitted patterns of behavior. কালচার বলতে তিনি বোঝাচ্ছেন যে একটা জ্ঞানের শাখা যেটা একটা সংস্কৃতির, একটা সমাজের বা একটা সম্প্রদায়ের তাদের যে একটা জমানো এক্সপেরিয়েন্স রয়েছে সেটাই হচ্ছে তার কালচার। মানে তাদের অনেক দিনের একটা জীবনধারা, চিন্তা ভাবনা, এইসবগুলোই হচ্ছে কালচার। ইট কনসিস্ট অফ সোশিয়ালি ট্রান্সমিটেড প্যাটার্নস অফ বিহেভিয়ার। আর এটা সামাজিকভাবে ট্রান্সমিট হয়ে হয়ে আসে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিহেভিয়ারগুলো কালচারের। অ্যাকর্ডিং টু দ্য অ্যানথ্রোপোলজিস্ট ক্লিফ গ্রেটি, কালচার ইজ অ্যান অর্ডার সিস্টেম অফ মিনিংস এন্ড সিম্বলস ইন টার্মস অফ হুইচ সোশ্যাল ইন্টারাকশন টেক প্লেস। তিনি বলছেন যে এগুলো একটা অর্থ এবং প্রতীকের একটা নিয়মানুবর্তী শৃঙ্খল, যেগুলো সামাজিক যে মিথস্ক্রিয়া রয়েছে, সমাজের যে কথাবার্তা, কাজকর্ম, সামাজিক বিভিন্ন বিষয়াদি, তখনই এগুলো ফুটে ওঠে বা প্রকাশ পায় এই কালচার। ওকে, ইম্পেরিয়ালিজম according to Edward Said, this may be defined as aggressive expansion of peoples of the expense of the neighbors. এখানে এডওয়ার্ড সাইদ ইম্পেরিয়ালিজমের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে এক্সপ্রেসিভ এক্সপান্স অফ পিপলস এট দ্য এক্সপেন্স অফ নেইবার্স, প্রতিবেশীদের লস করে একটা দেশের চরম মাত্রায় প্রসার বা বৃদ্ধি ঘটায়, এটাকে বলা হচ্ছে ইম্পেরিয়ালিজম। একটা দেশের চরম পর্যায়ের উন্নতি, বিস্তৃতি ঘটা, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে সবাইকে চুষে নিয়ে শোষণ করে, তাদেরকে দখল করে, এটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। This has been going on for years. Okay, imperialism implies some source of collective premeditation, which means a policy formed at home by the imperialistic force before launching an offensive against another nation. তিনি বলছেন যে যারা ইম্পেরিয়ালিস্ট রয়েছে তারা আগে একটা প্রিমেডিটেশন বা পূর্ব পরিকল্পনা গ্রহণ করে কিভাবে তারা পলিসি প্রয়োগ করবে যেসব দেশ দখল করছে সেই দেশে। তারা নতুন করে একটা দেশ দখল করতে যাওয়ার আগে এরকম পরিকল্পনা তৈরি করে। Okay, the Historian Solomon model imperialism is a policy extending a country's power beyond its own borders for the purpose of exploiting other lands. তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদটা হচ্ছে একটা দেশের সীমানাকে বর্ধিত করা, বাড়ানো, অন্য দেশকে এক্সপ্লয়েট করে, শোষণ করে, and other peoples by establishing economic, social, political control over them, তাদের উপরে অর্থনৈতিক কন্ট্রোল গ্রহণ করা, যেসব দেশ দখল করা হলে সেই দেশের উপরে, তারপরে সামাজিক কন্ট্রোল নেওয়া, পলিটিক্যাল রাজনৈতিক চাপ, শোষণ, কন্ট্রোল, এগুলো তৈরি করে অন্য একটা দেশকে তাদের কন্ট্রোলে নিয়ে আসা, এটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। ওকে, তারপরে আসছে ইন্ট্রোডাকশন টু দ্য বুক, আমাদের এই বইয়ের পরিচয়। কালচার এন্ড ইম্পেরিয়ালিজম ইজ অ্যান ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ইএস এডওয়ার্ড সাইদ এক্সপ্লেইনস হিজ ওন কনসেপ্টস অফ কালচার এন্ড ইম্পেরিয়ালিজম, তার নিজের ধারণা দেন কালচার আর ইম্পেরিয়ালিজম সম্পর্কে এই বইয়ের মধ্যে। ইএস এক্সপ্লেইনস ইম্পেরিয়ালিজম এজ দ্য প্র্যাকটিস, দ্য থিওরি এন্ড দ্য অ্যাটিটিউডস অফ ডমিনেটিং মেট্রোপলিটন সেন্টার দ্যাট রুলস এ ডিস্টেন্ট টেরিটরি। একটা শক্তিশালী বা কর্তৃত্ববাদী দেশের বা রাষ্ট্রের অথবা কোনো একটা কর্তৃত্ববাদী গোষ্ঠীর, শহরের, অন্য একটা দূরবর্তী একটা দেশের, রাষ্ট্রের, সমাজের, গোষ্ঠীর উপরে তাদের যে ডমিনেট করা, এটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম বা এটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। প্র্যাকটিস, থিওরি এন্ড অ্যাটিটিউডস, এখানে তাদের যে চর্চা রয়েছে
তাদের যে আদর্শ রয়েছে, দখল করার আদর্শ, এনএটিডিউস, তাদের যে স্বভাব, দখল করার স্বভাব, এই সব কিছুই হচ্ছে ইম্পেরিয়ালিজমের অংশ। ওকে, ইম্পেরিয়ালিজম অরিজিনেটেড উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 19th সেঞ্চুরি। 19 শতকে যে শিল্প বিপ্লব হয়েছিল, যেহেতু 1800 থেকে 1900 সালের মধ্যে এটা হয়েছিল, জন্য এটা হচ্ছে 19 শতক। তো 19th সেঞ্চুরিতে যে শিল্প বিপ্লব হয়েছিল, এটাই হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়ালিজম বা ইম্পেরিয়ালিজমের ভিত্তি করেছিল। তখন ইউরোপের দেশগুলো, পশ্চিমা রাষ্ট্রগুলো তারা ধনী হয়ে ওঠে এবং আস্তে আস্তে তারা অন্যান্য দেশগুলো দখল করা শুরু করে। দি ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ হেল্ড সুয়ে ওভার এ লার্জ পার্ট অফ দ্য গ্লোব। ব্রিটিশ আর ফ্রান্সরা, তারা সুয়ে মানে হচ্ছে দুলা, তারা পৃথিবীর অনেক বড় একটা অংশের উপরে কর্তৃত্ব লাভ করেছিল। For the Industrial Revolution, cheap raw material and labor was needed for the development of backward countries. Imperialism were made out to be need of the nations. তো এই শিল্প বিপ্লবের সময় কাঁচামালের প্রয়োজন ছিল, সস্তা শ্রমিকের প্রয়োজন ছিল। সেগুলোর জন্যই হচ্ছে যারা কর্তৃত্ববাদী দেশ আছে, সাম্রাজ্যবাদী দেশ, তারা অন্যান্য দেশ দখল করা শুরু করে, গরিব দেশগুলো। নিড অফ দ্য নেশনস, রাষ্ট্রের উন্নয়নের জন্য। The slave nations were taught to regard it as blessing. তো তারা হচ্ছে যেসব দেশ দখল করতো, তাদেরকে এটা পড়াতো যে এই দখল করাটা হচ্ছে তোমাদের জন্য একটা ব্লিজিং, মানে এটা রহমত স্বরূপ, যে অন্য একটা কর্তৃত্ববাদী শক্তিশালী দেশ তোমাদেরকে দখল করেছে, মানে তোমরা উন্নত হয়ে গেছো, এরকম একটা তাদেরকে ধারণা দিত তারা, দখলকারী দেশগুলো। First World War ended the European imperialism to some extent, but Second World War brought about it. প্রথম বিশ্বযুদ্ধের পরে এই সাম্রাজ্যবাদটা অনেকটাই কমে গেছিল, যেহেতু সাম্রাজ্যবাদী দেশগুলো তারা যুদ্ধ করে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাদের অনেক শক্তি কমে গেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আবার বিরাট রূপ নেয়। The two hot wars initiated a major cold war between USSR and USA. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা পরাশক্তি নতুনভাবে গড়ে ওঠে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া। ইউএসএসআর হচ্ছে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া, এটা রাশিয়ার আগের নাম, যেহেতু আগে 16টি রাষ্ট্রের সমন্বয়ে রাশিয়া গঠিত ছিল, কিন্তু পরে রাশিয়ার অন্য রাষ্ট্রগুলো ভেঙে স্বাধীন হয়ে যায় এবং তার নাম হয়ে যায় শুধুমাত্র রাশিয়া। আর এই ইউএসএসআরটা ছিল আগে তাদের সংঘবদ্ধ যে সোভিয়েত ইউনিয়ন, এটা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আগের যে পরাশক্তিগুলো ছিল, ফ্রান্স আর ব্রিটেন, এদের ক্ষমতা কমে যায়, জার্মানির ক্ষমতা কমে যায়। কমার পরে আরো নতুন দুইটা পরাশক্তি তারা গড়ে ওঠে, সাম্রাজ্যবাদী দেশ, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা। Thus imperialism took a new shape. আবার সাম্রাজ্যবাদ নতুনভাবে একটা আকৃতি নেয়। The USA reduced USSR and came to the sole superpower. তারপরে হচ্ছে যখন ইউএসএসআর ভেঙে যায়, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে অনেকগুলো রাষ্ট্র তৈরি হয়, তখন আমেরিকা একমাত্র পরাশক্তি হিসেবে, সাম্রাজ্যবাদী দেশ হিসেবে থেকে যায় পৃথিবীতে। এবং আমাদের যারা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে পড়তে আমাদের প্রয়োজন চাকরির জন্য, তাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি। ইউএসএসআর তারা একটা সামরিক জোট গঠন করেছিল, আর ইউএস এর সামরিক জোট ছিল আর একটা। অনেকগুলো ইউরোপের দেশ নিয়ে আমেরিকা একটা জোট তৈরি করেছিল, যার নাম হচ্ছে নেটো জোট। সেটা এখন পর্যন্ত রয়েছে, যে ইউরোপের দেশগুলোর উপরে কেউ যদি কোনো হামলা করে অথবা যুদ্ধ শুরু হয়, তখন সব দেশ একসাথে মিলে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। আবার রাশিয়াও তার সমাজতান্ত্রিক দেশগুলো নিয়ে একটা জোট গঠন করেছিল, জোটের নামটা আমার মনে হচ্ছে না। তাদের জোটটাও এরকম শক্তিশালী ছিল, কিন্তু যখন হচ্ছে রাশিয়া তারা কোল্ড ওয়ার থেকে বের হয়ে আসার ইচ্ছা পোষণ করলো, তখনই তারা এই জোটটা ভেঙে দেয়। এখন সেই জোট আর নাই, এখন আমেরিকা আর তাদের যে নেটো জোট রয়েছে, তারাই এখন একমাত্র ক্ষমতাশালী এবং শক্তিশালী পাওয়ার। ওকে, দ্য ইউএসএ বেসড ইম্পেরিয়ালিজম দ্যাট ইএস টার্গেটস ইন হিজ ওয়ার্কস। আর এই লেখার মধ্যে এডওয়ার্ড সাইড তিনি এই আমেরিকার যে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, সেটাকেই তিনি টার্গেট করে লেখালেখি করেছেন। তিনি যেহেতু আমেরিকায় বাস করতেন, তারপরে আমেরিকা নিয়ে অনেক সমালোচনা করেছেন। The book also has its literary merits like Conrad's Heart of Darkness, E.M. Forster's A Passage to India and many others. তো এখানে তিনি আরো অনেক সাহিত্যিক লেখালেখিকে এখানে আলোচনা করেছেন, যেমন হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এখানে জোসেফ কনরেড তিনি সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজমের বিরোধিতা করেছেন। প্যাসেজ টু ইন্ডিয়া, এখানেও বিরোধিতা করা হয়েছে। আরো অনেক কিছু বইয়ে তিনি উল্লেখ করেছেন এখানে। ইম্পর্টেন্ট টেক্সচুয়াল এরিয়াস অফ হিজ স্পিচ, যেগুলো লেখালেখির সম্পর্কিত, এই বিষয়গুলো কি এখানে। ওকে, the 19th century is the rise of West for its dominating posture. 19 শতকটা হচ্ছে পশ্চিমা বিশ্বের কর্তৃত্ববাদী হয়ে ওঠার সময়। It grabbed land so largely and abundantly as never before. তার তখন হয়েছে 19 শতকে এসে তারা পৃথিবীর বিশাল বিশাল জায়গা দখল করে ফেলেছিল ইউরোপিয়ানরা, অথবা পশ্চিমা বিশ্ব, ইউরোপের সাথে আমেরিকা রয়েছে এখানে।
দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন caused imperialism। আর এই যে শিল্প বিপ্লব, এটাই হচ্ছে সাম্রাজ্যবাদের বীজ বুনেছিল। কারণ তখনই অনেক সস্তায় শ্রমিক প্রয়োজন হয়েছিল। তারা যখন হচ্ছে শিল্পে উন্নত হয়ে পড়ে, তখন তারা দেশ দখল করে শ্রমিক নিয়ে আসতো, তাদের এখান থেকে কাঁচামাল নিয়ে আসতো। এবং আমাদের দেশ এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ভারতীয় উপমহাদেশ। colonialism almost always is a consequence of imperialism। আর colonialism বা হচ্ছে উপনিবেশবাদ, এটা হচ্ছে সাম্রাজ্যবাদের একটা অংশ। যখন সাম্রাজ্যবাদী শক্তিরা তারা চাচ্ছিল একটা বড় ধরনের সাম্রাজ্য তৈরি করে ফেলতে, মানে অনেক বড় একটা রাষ্ট্র হবে, সব দেশ দখল করে ফেলবে তারা, এরকম দখল করার মাধ্যমে তারা কলোনি বা উপনিবেশ তৈরি করা শুরু করেছিল। দেশগুলো দখল করে তাদের উপনিবেশে পরিণত করতো। ইজ দ্য ইমপ্লান্টিং অফ সেটেলমেন্টস অন ডিস্টেন্ট টেরিটরি, দূরবর্তী দেশগুলো দখল করে ফেলেছিল। এখন আমরা মানচিত্রের দিকে তাকালে দেখবো যে ব্রিটেনরা তারা এসে আফ্রিকার দেশ দখল করেছিল। ইউরোপ কোথায় আর কোথায় আফ্রিকা, আফ্রিকার দক্ষিণ আফ্রিকার যে অংশটা রয়েছে একেবারে শেষের অংশ, অনেক দূর, সেগুলো তারা দখল করেছিল। তারপরে হচ্ছে এশিয়া মহাদেশের তাদের দেশ থেকে অনেক দূরে, তখন তো আর প্লেন ছিল না, তখন জাহাজে আসতে হতো। এখন আমরা মানচিত্রে যদি দেখি তাহলে আটলান্টিক মহাসাগরের দিকে এসে অনেক জায়গা ঘুরিয়ে তারা এশিয়াতে এসেছে, এসে সেই জায়গাগুলো দখল করে ফেলেছিল ব্রিটিশরা অথবা ইউরোপিয়ান শক্তিগুলো। ওকে, imperialism is simply the process or policy of establishing or maintaining an empire। একটা এম্পায়ার বা সাম্রাজ্য গড়ে তোলার একটা প্রসেস বা পলিসি হচ্ছে ইম্পেরিয়ালিজম। ডিরেক্ট colonialism of the British in India, the French in Algeria, Morocco has largely ended, but imperialism exists। যে ব্রিটিশরা ইন্ডিয়া দখল করেছিল, ফ্রেঞ্চরা আলজেরিয়া আর মরক্কো দখল করেছিল, ফ্রান্স আলজেরিয়ার গণহত্যা চালিয়েছিল, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো এগুলো তারা দখল করেছিল, কিন্তু ইম্পেরিয়ালিজমটা এখনো এক্সিস্ট বা রয়েছে। রাশিয়া acquired bordering lands and British and French jumped thousands of miles for occupation। রাশিয়া তার আশেপাশে সবগুলো জায়গা দখল করে নিয়েছিল, এবং যে রাশিয়া অনেক বড়, তারা এই দখল করে করে বড় হয়েছে। আর ব্রিটিশরা তারা হাজার হাজার মাইল দূরের দেশ এসে দখল করে ফেলেছিল। The Soviet Union and the American superpower status, which was enjoyed a little less than half a century, derives from a very different history than those of Britain and France in the 19th century। তো ফ্রান্স আর ব্রিটেনের যে ওই যে দখল দখল খেলাটা শুরু হয়েছিল, সেটা থেকে আরো বড় দখলের খেলা শুরু করেছিল রাশিয়া আর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। অর্ধ শতক জুড়ে তারা এটা চালিয়েছিল। In the expansion of Western empires, profit and the hope of further profit was important। পশ্চিমা বিশ্বের জন্য তাদের মুনাফা লাভের জন্য অনেকগুলো জিনিসের প্রয়োজন হতো, যেমন স্পাইসেস, মশলা, সুগার, চিনি, স্লেভ, দাস, কটন তুলা, এগুলো, গোল্ড, স্বর্ণ। There was very little domestic resistance to foreign dominations in Britain and France, because the superior thought it a metaphysical obligation to rule the inferior। তো তাদের দেশে তেমন কোনো বাধা তৈরি হয়নি যে তারা দখল করা শুরু করেছিল, কারণ তাদের একটা ধারণা ছিল যে কর্তৃত্ববাদীরা অবশ্যই কর্তৃত্বহীনদেরকে দখল করবে, সবলরা দুর্বলদেরকে দখল করবে, এটাই হচ্ছে নিয়ম, তারা এটাই মেনে চলতো। According to them, their imperialism was different from that of Romans, who were the lord, but they went there with an idea of civilizing and improving their life। তো তারা বলতো যে এই যে সাম্রাজ্যবাদী দেশ, দখলদারি দেশ, তারা বলতো রোমান এম্পায়ার যেটা ছিল, মানে খ্রিস্টপূর্ব অনেক আগের এম্পায়ার, তারা অন্যান্য দেশ দখল করেছিল সেটাকে লুট করে নিয়ে আসার জন্য, কিন্তু ইউরোপের যে দেশগুলো বা পশ্চিমা বিশ্ব, তারা দেশ দখল করেছে এগুলোকে সিভিলাইজ করার জন্য, সভ্য করে তোলার জন্য, জীবনমান উন্নয়নের জন্য। কিন্তু এটা হচ্ছে এই যে ভূতের মুখে রাম রাম যে কথাগুলো বলা হয়, এই বিষয়টা তারা এসে দখল করে সবকিছু লুট করে নিয়ে গেছে, আর বলছে যে এটা তারা উন্নয়ন করে দিয়ে গেছে, মানে তাদেরকে সভ্য করে ফেলেছে। থার্ড ওয়ার্ল্ডের মানুষগুলো অথবা অনুন্নত দেশের মানুষগুলো অসভ্য, আর তারা ইউরোপিয়ানরা এসে এদেরকে এদের বাড়িঘর দখল করে তার সম্পদ সবকিছু সংস্কৃতি চুরি করে নিয়ে গিয়ে তাদেরকে সভ্য করে বড় করে দিয়ে গেছে। এটা তাদের একটা যুক্তি ছিল যে তারা সভ্য করার জন্য এসেছে। We see in the empire nothing but a mitigated disaster for the native people। আমরা দেখেছি যে এই এম্পায়ারটা নেটিভ পিপলের জন্য এরকম সিভিলাইজ তারা হয়নি, তাদের জন্য এটা অনেক বড় একটা দুর্যোগের মতো ছিল দখলদারিত্ব। It was their native cultural design need that matured imperialism and they regret it now। Okay, imperialism has caused dislocations, homeless for the Muslims। এই যে দখলদারিত্ব, এর জন্য হচ্ছে
মানুষকে তার বাড়ি থেকে ঘর থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে মুসলিমদেরকে তাদের গৃহছাড়া করেছে। আফ্রিকানস এন্ড দ্য ওয়েস্ট ইন্ডিয়ানস, ওয়েস্ট ইন্ডিয়ান যারা ওয়েস্ট ইন্ডিজ জাতি, এদেরকে ঘরছাড়া করেছে, মুসলিমদেরকে করেছে, আফ্রিকানদেরকে করেছে। They created the troubles for Britain and France and also caused the emergence of Soviet and later today America. তারা ব্রিটেন আর ফ্রান্সের জন্য সমস্যা তৈরি করেছে এবং পরবর্তীতে সোভিয়েত আর আমেরিকা নামের দুইটা সাম্রাজ্যবাদী দেশ এর জন্ম দিয়েছে। এই সাম্রাজ্যবাদী যে থিওরিটা রয়েছে এটা, according to Arno Mayer's telling phrase all the old regime, the Willy Brandt report entitled North South, a program for the survival published in 1980, it says that the needs of the poorest nations must be addressed, hunger must be abolished, and other problems solved. তো এখানে একটা রিপোর্ট বের হয়েছিল, তারা বলেছিল যে দরিদ্র দেশগুলোকে অবশ্যই উন্নত করতে হবে, তাদের ক্ষুধা দারিদ্র দূর করতে হবে। The main purpose is power sharing in decision making within the monetary and financial institutions. তো তাদেরকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করে দিতে হবে। It is different to disagree with it, but now how will the changes occur? The post-war classification of all nations into three world, first, second, third world. কিন্তু এটা কিভাবে পরিবর্তন হবে, এই যে থার্ড ওয়ার্ল্ড বা দরিদ্র দেশগুলোর অবস্থা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তখন পৃথিবীকে সাম্রাজ্যবাদীরা তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, উন্নত বিশ্ব, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড। এগুলো হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত বিশ্ব। The solution is the revised attitude to education to urge students on resistance of their identity, culture, democracy. Thus, nationalism is the solution. তো বলছে এগুলো থেকে মুক্তি পেতে হলে তাদেরকে অবশ্যই এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে, শিক্ষিত হতে হবে। ইম্পেরিয়াল কলোনিয়াল কান্ট্রি যেগুলো ছিল সেগুলোর, তারপরে হচ্ছে তাদের কালচার উন্নতি করতে হবে, ডেমোক্রেসি করতে হবে, জাতীয়তাবাদকে তুলে ধরতে হবে উপরে। The relationship between culture and empire is one that enables disquieting forms of domination. Imperialism considered the mixture of cultures and identity on a large scale, but its worst and the most paradoxical gift was to allow people to believe that the only white, black and western oriental. তো কালচারাল এম্পায়ার, এই দুইটা মিলেই তারা ডমিনেশন বা কর্তৃত্ববাদকে এগিয়ে নিয়েছিল। কালচার, ওয়েস্টার্ন কালচার যেগুলো ছিল, ওয়েস্টার্ন সাহিত্য সংস্কৃতি সবকিছুই হচ্ছে এই ডমিনেশনকেই তারা সমর্থন করে এগিয়ে গিয়েছিল। তারপরে তারা এখানে করেছে কি, যে হোয়াইট, ব্ল্যাক, ওয়েস্টার্ন, ওরিয়েন্টাল, সাদা কালো, পশ্চিম পূর্ব, এটার মধ্যে বিরোধ তৈরি করেছিল। ইম্পেরিয়ালিস্টিক এলিউশনস ফ্রম লিটারেচার, সাহিত্যের মধ্যে কিভাবে এই ইম্পেরিয়ালিজমটা ছিল। He believes that novel has been important information of imperialistic attitudes, references and experiences. তো নোবেল যেগুলো শুরু হয়েছিল, ইংরেজরা লেখা শুরু করেছে, অথবা দখলদারি দেশগুলোর যে নোবেলগুলো ছিল, উপন্যাসগুলো ছিল, সেগুলো ছিল এই সাম্রাজ্যবাদী চিন্তাধারার ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম। রেফারেন্সেস, তারা রেফারেন্স দিত যে সাম্রাজ্যবাদ ভালো, এই সেই এক্সপেরিয়েন্স, এগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করতো নোবেলের মধ্যে। হি কলস রবিনসন ক্রুসো দ্য প্রোটোটাইপ অফ মডার্ন রিয়েলিস্টিক নোভেল। তো তিনি বলেছেন যে রবিনসন ক্রুসোটাই হচ্ছে এটার একটা উৎকৃষ্ট এক্সাম্পল। প্রোটোটাইপ মানে হচ্ছে আদি রূপ বা নমুনা। He draws his arguments particularly from the novel because he believes that narrative is crucial to my argument here. My basic point being that stories are at the heart of what explores the novelists say about strange regions of the world. They also became the method colonized people used to assert their an identity and existence of their own history. ওকে, তিনি বলছেন তিনি নোভেলটাকে এখানে আলোচনা নিয়ে এসেছেন কারণ নোভেলটাই ছিল হচ্ছে সাম্রাজ্যবাদীদের একটা হাতিয়ার। ওকে, তারপরে তিনি বলছেন যে নোভেলিস্ট সে অ্যাবাউট স্ট্রেঞ্জ রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড, তারা নতুন নতুন জায়গার কথা তাদের কথা সাহিত্যে, উপন্যাসে, কল্পনার মধ্যে তুলে ধরতো। আর যারা তাদের রাষ্ট্রপ্রধান ছিল অথবা রাষ্ট্রপরিচারক ছিল, তারা তাদের সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা দূর দূরান্ত পর্যন্ত এগিয়ে গেছে, দখল করেছে। ওকে, তারপরে also become the method colonized people used to assert their own identity and existence of their own history. তো নোবেলটা সাম্রাজ্যবাদীদের জন্য ছিল তাদের সাম্রাজ্যবাদের একটা হাতিয়ার, আবার যারা কলোনাইজড ছিল, যে সকল দেশ দখল করেছিল, সেই সকল নির্যাতিত মানুষদের নিজেদের সংস্কৃতিকে
তুলে ধরার একটা মাধ্যমও ছিল নোবেল। সাইদ ফার্দার আর্গিউস দ্যাট narratives of emancipation and enlightenment mobilize the people to rise against the yoke of imperialism. এই যে সাম্রাজ্যবাদের একটা জোয়াল, এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাম্রাজ্যবাদের দখলে থাকা দেশের যে স্বাধীনতাকামী লেখকরা ছিলেন, তারা নোবেলের মাধ্যমে অনেক বেশি মানুষদেরকে উৎসাহিত করেছিলেন বিদ্রোহ করতে অথবা বিপ্লব ঘটাতে। The stories of the Sir Walter Scott charged the Scottish nation against the British rule. ওয়াল্টার স্কটের লেখা যে গল্পগুলো ছিল সেগুলো স্কটিশদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য উৎসাহিত করেছিল এবং তারা স্বাধীন হয়েছিল স্কটল্যান্ড। Said cites Matthew Arnold, who says that culture is each society's reservoir of the best that has been known and thought. কালচার হচ্ছে একটা সমাজের সর্বোৎকৃষ্ট চিন্তাধারা এবং সমাজের রীতিনীতির একটা রূপ। লিটারেচার ইজ নো ডাউট দ্য মিরর দ্যাট ফেইথফুলি ক্যাপচার্স এন্ড রিফ্লেক্টস দ্য পিকচার অফ কালচার। আর সাহিত্যটাই হচ্ছে এই যে কালচারের প্রকৃত চিত্রটাই তারা মিরর করে, তুলে ধরে এবং দর্পণ হিসেবে কাজ করে। হি সেইজ দ্যাট হিজ এন্টায়ার লাইফ ডিভোটেড টু টিচিং কালচার। তিনি সারা জীবন সংস্কৃতি শিক্ষায় ব্যয় করেছেন। হি ডেভেলপড দ্য হ্যাবিট অফ লুকিং ফর দি imperialistic implications in the stories. He says that in Great Expectations, তিনি যে লেখালেখিগুলো ছিল, সাহিত্য কর্মগুলো ছিল, সেগুলোর মধ্যে ইম্পেরিয়ালিস্টিক যে নিদর্শনগুলো ছিল সেগুলো তিনি খুঁজে খুঁজে বের করেছেন এবং সমালোচনা করেছেন। তারপরে এক্সাম্পল দিয়েছেন যে গ্রেট এক্সপেকটেশনস বাই চার্লস ডিকেন্স, হোয়াট ডিকেন্স envisions for Pip being Macwitch's London gentleman is roughly equivalent to what he was envisioned by English benevolence for Australia. ওকে, অস্ট্রেলিয়ায় হচ্ছে ওকে, তো তিনি বলেছেন যে গ্রেট এক্সপেকটেশনের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেখানে যে ঘটনা রয়েছে সেগুলো এই এম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের পক্ষে কথাবার্তা বলে বা সাম্রাজ্যবাদকেই এখানে তুলে ধরে। সাইড বিলিভস দ্যাট নিয়ারলি অল ডিকেন্স বিজনেসম্যান, ওয়েওয়ার্ড রিলেটিভস এন্ড ফ্রাইটেনিং আউটসাইডস have a fairly normal and secure connection with him. তো তার এখানে যারা যারা চলিত ছিল তাদের অনেকেই হচ্ছে এই সাম্রাজ্যবাদকেই প্রতিনিধিত্ব করেছে। Said highly admired Joseph Conrad, an star novelist of the late Victorian period, for his superb criticism of imperialism, especially in Heart of Darkness, which is still highly relevant to the situation across the world. The Heart of Darkness তিনি জোসেফ কনরেড তিনি ইম্পেরিয়ালিজমের সমালোচনা করেছেন, ক্রিটিসিজম করেছেন, এগুলোকে একটা হাস্যকর অবস্থার মধ্যে নিয়ে গেছেন, এজন্য তিনি তার প্রশংসা করেছেন। আমাদের পার্টের মধ্যে এটা রয়েছে, আমাদের সিলেবাসে রয়েছে Heart of Darkness. Side message is that imperialism is not about a moment in history, it is about a continuing interdependent discourse between subject people and the dominant empire. তিনি বলছেন যে এটা শুধুমাত্র একটা ইতিহাস না, ইম্পেরিয়ালিজম এটা কন্টিনিউইং চলমান যে বিশ্ব রয়েছে সেই বিশ্বের মধ্যে দখলদার এবং দখলকৃত মানুষের মধ্যে সবসময় একটা সমস্যার বিষয় imperialism. Side views of the empire and colonialism is best expressed through Fanny and Sir Thomas for Jane Austen's Mansfield Park, which is the story of Fanny's being taken into Sir Thomas's life at Mansfield Park, where she eventually adjusts into the role of mistress of estate. Fanny was poor, her parents are not capable managers of wealth. These skills she acquires when she goes to Mansfield Park to live at 10. Said's comment on Jane Austen's writings highlight the extent to which he sees in her the reflection of empire. তো জেন অস্টেন আরেকজন লেখক, তার সমালোচনা তিনি করেছেন, বলেছেন তার লেখার মধ্যে সাম্রাজ্যবাদের চিহ্ন পাওয়া যায়। তার এখানের মধ্যে মেন্সফিল্ড পার্ক যেটা রয়েছিল লেখা নোবেল, সেটার মধ্যে ফেনি তাকে তিনি এখানে এক্সাম্পল হিসেবে তুলে ধরেছেন যে ফেনির জীবনের সাথে যে কাহিনী ঘটেছিল সেটা সাম্রাজ্যবাদকেই প্রতিনিধিত্ব করে। এই হচ্ছে আমাদের এডওয়ার্ড সাইদের এটার সামারি। আর বাংলা যে টেক্সটটা রয়েছে সামারিটা, এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, সাইফুল মুন্না ব্লগ অথবা রাইটার ফুলফিল বাংলা, এটাতে পাবে। ওকে, তো যারা দেখেছো আমি বলবো যে মনোযোগ সহকারে এটা আরেকবার শোনার জন্য এবং পয়েন্টগুলো ভালো করে নোট করার জন্য। এটা অনেকটাই হার্ড, লেখকের জীবনে এটা অনেকটা সহজ, কিন্তু এটার ভিতরের যে থিমগুলো রয়েছে অথবা আলোচনার বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটাই হার্ড। তো এটা আরেকবার শোনার জন্য এবং ভালো করে পয়েন্টগুলো বুঝে নোট করার জন্য সবার প্রতি পরামর্শ থাকবে। আর অবশ্যই যে সকল ফ্রেন্ডরা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানে তাদেরকে জানিয়ে দেবে এটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।
সাবস্ক্রাইব। সাপোর্ট গাইস।